নমস্কার। আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবী। সেই সময় আমি প্রায়ই সন্ধ্যের পর কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানগুলো ঘুরে বেড়াতাম। বই কেনার চেয়ে পুরনো কাগজের গন্ধ আর লোকজনের কথাবার্তা শুনতেই বেশি ভালো লাগতো। সেসব দিনেই বহুবার দেখা হয়েছে তারানাথ তান্ত্রিকের সঙ্গে। লোকটা তখন বয়সে প্রবীণ, চেহারা শুকনো, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখ দুটো আশ্চর্য রকম উজ্জ্বল, পরনে ধুতি আর পুরনো কোট। দেখলে সাধারণ মানুষই মনে হয়, কিন্তু তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে কেমন একটা অস্বস্তি হতো। সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল, কলেজ স্ট্রিটের গলিগুলো জলমগ্ন। আমি জগন্নাথের টং নামে একটা পুরনো চায়ের দোকানে বসেছিলাম। দোকানে আর কেউ নেই। হঠাৎ তারানাথ এসে ঢুকলেন। ভিজে কোট খুলে বেঞ্চে বসে বললেন, এক কাপ চা হবে নাকি? আমি হাসলাম। আপনাকে তো অনেকদিন দেখা যায় না। তিনি উত্তর দিলেন না, কেবল বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে রইলেন। চা আসার পর হঠাৎ বললেন, মধু সুন্দরীর কথা তোমায় বলেছিলাম একবার। আমি চমকে উঠলাম। মধু সুন্দরী দেবীর নাম আমি আগেও তার মুখে শুনেছি। সেই রহস্যময়ী নারী সত্তা, যিনি মানুষও নন, আবার পুরোপুরি অপদেবতাও নন। আমি বললাম, হ্যাঁ, শুনেছি। তারপর আর কোনোদিনও দেখা হয়েছিল? তারানাথ বিড়িতে আগুন ধরিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, হয়েছিল, কিন্তু সে দেখা সুখের ছিল না। বাইরে একটা বিদ্যুৎ চমকালো। দোকানের ভেতরটা এক মুহূর্তের জন্য নীল আলোয় ভরে উঠল। ঘটনাটা আজ থেকে প্রায় ৩০ বছর আগেকার। তখন তারানাথের বয়স কম। তন্ত্র সাধনার নেশায় তিনি তখন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় ঘুরে বেড়ান। যেখানে শুনতেন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, সেখানেই ছুটে যেতেন। সেই সময় তিনি একবার বীরভূমের চণ্ডীপুর নামের এক গ্রামে গিয়েছিলেন। গ্রামটা খুব অদ্ভুত ছিল, চারদিক শাল আর মহুয়ার বন। সন্ধ্যের পর পুরো এলাকাটা নিঝুম হয়ে যেত। গ্রামের লোকেরা অকারণে বাইরে বেরোতো না। তারানাথ প্রথম দিনেই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন, রাতে তো ভয় পান কেন আপনারা? বৃদ্ধ প্রথমে কিছু বলতে চাননি, পরে অনেক অনুরোধে বলেছিলেন, বাবু, বনের মধ্যে ও আছে। কে? বৃদ্ধ ফিসফিস করে বলেছিলেন। এক চোখা রানী। তারপর আর কিছু বলেননি। সেদিন রাতেই তারানাথ গ্রামের জমিদার বাড়িতে উঠলেন। পুরনো বিশাল বাড়ি, চারিদিকে ফাটল ধরা দেওয়াল। মনে হয় যেন বহুদিনের মৃত কোনো প্রাণী অন্ধকারে দাঁড়িয়ে আছে। জমিদার ছিলেন বৃদ্ধ মানুষ। তার একমাত্র ছেলে অদ্ভুত অসুখে ভুগছিল। ছেলেটি দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু রাত হলেই চিৎকার শুরু করত। ও এসেছে। ও ও জানলার ধারে দাঁড়িয়ে। ডাক্তার, কবিরেজ কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। তারানাথ ছেলেটাকে দেখতে গেলেন। ঘরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা অদ্ভুত গন্ধ, শিউলি ফুলের মতো, কিন্তু তার সঙ্গে কেমন যেন একটা পচা মাটির গন্ধ মিশে আছে। তিনি জানলার কাছে এগিয়ে গেলেন। বাইরে তখন পূর্ণিমার আলো, আর সেই আলোয় তিনি দেখলেন একটি সাদা শাড়ি পরা মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে, স্থির, একদম স্থির। কিন্তু সবচেয়ে ভয়ের কথা, তার পায়ের নিচে কোনো ছায়া নেই। তারানাথ সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তারানাথ থেমে গেলেন, কারণ মুখে দুটো চোখ নেই, শুধু কপালের মাঝখানে একটা বিশাল কালো চোখ। সেই চোখ যেন জীবন্ত, যেন তার ভিতরে কুয়াশা ঘুরছে। পর মুহূর্তেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। রাতের খাবারের পর জমিদার তারানাথকে বললেন, আপনি যদি কিছু করতে পারেন বাবু, আমার ছেলেটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তারানাথ জিজ্ঞেস করলেন, এখানে কোনো পুরনো মন্দির আছে? জমিদার চমকে উঠলেন। আপনি জানলেন কি করে? আছে। জমিদার ধীরে ধীরে বললেন,
গ্রামের উত্তরের শালবনের মধ্যে একটা ভাঙা মন্দির আছে। আগে ওখানে তন্ত্র সাধনা হতো, এখন কেউ যায় না। কেন? যারা গেছে তারা কেউ স্বাভাবিকভাবে ফিরে আসেনি। সেই রাতেই তারানাথ একা বেরিয়ে পড়লেন। পূর্ণিমার আলোয় বনটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। কোথাও কোনো পাখির ডাক নেই, কেবল শুকনো পাতার শব্দ। বনের ভেতরে যেতে যেতে হঠাৎ তিনি শুনলেন কেউ যেন খুব আস্তে হাসছে, মেয়েলি হাসি। তিনি থেমে গেলেন। চারদিকে কেউ নেই। আবার সেই হাসি, এবার যেন একেবারে কানের কাছে। তারানাথ মন্ত্র পড়তে পড়তে এগোলেন। কিছু দূরে একটা ভাঙা পাথরের মন্দির দেখা গেল। মন্দিরের ভিতরে ক্ষীণ আলো জ্বলছে। তিনি অবাক হলেন, এত রাতে সেখানে আলো এলো কোথা থেকে? ভেতরে ঢুকতেই তার বুকটা কেঁপে উঠল। একটা মেয়ে বেদির সামনে বসে, সাদা শাড়ি, লম্বা চুল, পিঠ দেখা যাচ্ছে। মেয়েটা ধীরে ধীরে বলল, এসেছ অবশেষে। গলাটা অদ্ভুত, মানুষের মতো নয়, যেন অনেক দূর থেকে বাতাসে ভেসে আসছে। তারানাথ বললেন, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরালো, আর তারানাথ অনুভব করলেন তার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। সেই একই এক চোখা মুখ, কিন্তু এবার তার চোখটা জ্বলছে নীল আগুনের মতো। মেয়েটা বলল, তুমি তাকে খুঁজছো? কাকে? মধুসুন্দরীকে। তারনাথ স্তব্ধ। মেয়েটা হেসে উঠল। সেই হাসি মানুষের নয়, মন্দিরের চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। সে তো বহুদিন আগে চলে গেছে। হঠাৎ চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল, প্রদীপ নিভে গেল। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। আর সেই অন্ধকারে তারানাথ শুনলেন অনেকগুলো পায়ের শব্দ, যেন বহু লোক মন্দিরের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারা মানুষ নয়, কারণ তাদের হাঁটার শব্দের সঙ্গে কেমন যেন ভেজা কাদার শব্দ মিশেছিল। তারানাথ তাড়াতাড়ি কালী মন্ত্র জপ শুরু করলেন। ঠিক তখনই অন্ধকারের মধ্যে অসংখ্য চোখ জ্বলে উঠল, সবুজ, নীল, লাল, শত শত চোখ। তারা মন্দিরের চারদিকে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সেই এক চোখা নারী। সে ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ তারানাথ। হঠাৎ তারানাথ অনুভব করলেন তার কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। তিনি ঘুরে দাঁড়াতেই দেখলেন একটা কঙ্কালসার মুখ তার একেবারে পাশে। চোখ নেই, কেবল কালো গর্ত। তিনি চিৎকার করে মন্ত্র পড়লেন। পরের মুহূর্তেই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মন্দির কাঁপতে লাগলো, বাইরে গাছ ভাঙার শব্দ, আর সেই সঙ্গে শত শত মানুষের আর্তনাদ। ভোরবেলায় গ্রামের লোকেরা তারানাথকে বনের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জমিদারের ছেলে সেই রাতেই মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে একটাই কথা বলেছিল, ও আমাকে ডাকছে। তারপর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে শালবনের দিক থেকে মেয়েলি হাসি শোনা যেত। অনেকেই বলতো পূর্ণিমার রাতে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়, কপালে এক বিশাল চোখ। যে তাকায় সেই অসুস্থ হয়ে পড়ে। 1 বছর পর পুরো গ্রাম প্রায় ফাঁকা হয়ে যায়। লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। আমি চুপচাপ বসেছিলাম। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। কলেজ স্ট্রিটের রাস্তা ভিজে চকচক করছে। দূরে কোথাও একটা ট্রামের ঘন্টা বাজলো। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, তারপর আর কখনো দেখেননি তাকে? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বিড়ির শেষ টান দিয়ে বললেন, না। আমি অবাক হলাম। মানে? তিনি খুব শান্ত গলায় বললেন, সেই রাতের পর আর কখনো না, কারণ ও আমাকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়েছিল? তারানাথ জানলার বাইরে তাকালেন। সব অপদেবতা মানুষের ক্ষতি করতে চায় না,
কিছু কিছু আছে যারা শুধু কাউকে খোঁজে বহু যুগ ধরে। আমি চুপ করে শুনছিলাম। তিনি বললেন, সেদিন মন্দিরের ভেতরে যখন আমি মৃত্যুর অপেক্ষা করছি, তখন হঠাৎ সব শব্দ থেমে যায়, ঝড় থেমে যায়। সেই একচোখা সত্তাটা আমার সামনে এসে দাঁড়ায়। তারপর? ও বলেছিল, যাকে তুমি মধু সুন্দরী বলে ডাকো, সে আমারই বোন ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারনাথ ধীরে ধীরে বললেন, আমি তখন বুঝলাম, মানুষের জানা জগতের বাইরে আরো কত কিছু আছে, যাদের আমরা দেবী বলি, অপদেবতা বলি। তাদের সম্পর্ক, তাদের ইতিহাস সবকিছুই হয়তো আলাদা। আমি বললাম, তারপরও কি করলো? তারনাথ মৃদু হেসে বললেন, কিছুই না, শুধু বলল, এই জায়গায় আর কখনো এসো না। তারপর? তারপর আমি জ্ঞান হারাই। দোকানের ভেতরটা তখন অদ্ভুত নীরব। অনেকক্ষণ পরে আমি বললাম, গ্রামটার কি হয়েছিল? তারনাথ উত্তর দিলেন, ধীরে ধীরে লোকজন গ্রাম ছেড়ে শহরে চলে যায়, শালবন কেটে ফেলা হয়, মন্দিরটাও নাকি ভেঙে পড়ে। আর সেই সত্তা? তিনি মাথা নাড়লেন। জানি না, হয়তো সে এখনো কোথাও আছে, হয়তো নেই। তবে একটা কথা বুঝেছিলাম, তিনি একটু থামলেন। মানে সবকিছু জয় করতে পারে না, কিছু রহস্যকে দূর থেকেই প্রণাম করতে হয়। বাইরে তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, মেঘ সরে চাঁদ উঠেছে। আমি চায়ের দাম মিটিয়ে উঠে দাঁড়ালাম। তারনাথ ধীরে ধীরে উঠে কোটটা গায়ে দিলেন। বিদায় নেওয়ার আগে তিনি হঠাৎ বললেন, মধু সুন্দরীকে নিয়ে আমি আর কখনো সাধনা করিনি। কেন? কিছু দরজা একবার খুললেই যথেষ্ট। তারপর তিনি কলেজ স্ট্রিটের ভিজে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেমন যেন মনে হচ্ছিল, পুরনো কলকাতার রাতের ভেতরে এখনো কোথাও অদ্ভুত সব রহস্য লুকিয়ে আছে, যাদের কথা আমরা জানি না, বা জানলেও হয়তো কখনো বুঝতে পারবো না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।